বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের স্বৈরশাসক খুনি হাসিনা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়। স্বৈরশাসক পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব কে দেবে? ঠিক এমত অবস্থায় এদেশের ছাত্র সমাজ, সাধারণ জনতা, সর্বশ্রেণী পেশার মানুষ, বহির্বিশ্বে যার পদচারণা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একমাত্র বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে উপযুক্ত মনে করলেন। ঠিক তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরশাসক পতনের পরে তিনি প্রধান উপদেষ্টা হিসাবে এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধান উপদেষ্টার আসন অলঙ্কিত করেন। আসলে স্বৈরশাসক পতনের পরে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশের জন্য পারফেক্ট। তবে স্বৈরশাসক যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো, তার পরপরই এদেশের মানুষের একটি প্রাণের দাবি, হৃদয়ের দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন। অর্থাৎ দীর্ঘ 17 বছর স্বৈরশাসকেরা বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের অর্থনৈতিক যেই মন্দা, সেখান থেকে নিয়ে বাংলাদেশের এই ভঙ্গুর পরিস্থিতিকে সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা, বাংলাদেশকে উন্নতর একটি রোল মডেলে পরিণত করবার জন্য যে যে সংস্কার প্রয়োজন সেগুলো আগে করতে হবে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের চূড়ান্ত লিস্ট এবং যারা আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, মানবতার জীবন যাপন করতেছে, তাদের একটি চূড়ান্ত তালিকা প্রণয়ন করা। সব মিলিয়ে স্বৈরশাসক খুনি হাসিনা পতনের পরে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কোন পথে হাঁটবে, ঠিক তার বেশ কিছু মৌলিক প্রতিবেদন এবং বাংলাদেশকে নিয়ে গভীর সুচিন্তিত মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এদেশের আপামর জনসাধারণ খুব বেশি উদ্গ্রীব ছিল। একটা পর্যায়ে জুলাই আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে এদেশের সাধারণ শ্রেণী পেশার মানুষ, আলেম ওলামা এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তারা প্রধান উপদেষ্টা বরাবর দাবি পেশ করলেন এই মুহূর্তে গণভোট প্রয়োজন। কারণ সংস্কারের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত আগে নিতে হবে। কারণ যেই শহীদদের রক্তের উপরে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ওই শহীদের রক্ত যাতে বৃথা না যায়, শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি না হয়, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটি গণভোটের মাধ্যমে। তবে আসলে গণভোটের সাথে আমরা খুব বেশি পরিচিত যে গণভোট গণভোট গণভোট, কিন্তু গণভোট মূলত কি এই বিষয় আমাদের অনেকেরই অজানা। আসুন আমরা গণভোটের ব্যাপারে ধারাবাহিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। গণভোট বা জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের জনগণ বিপ্লব পরবর্তী দেশ গঠনের জন্য প্রস্তাব দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। বাংলাদেশের যেই অবকাঠামোর সংশোধন এবং সংস্কার দরকার সেই বিষয়গুলোতে ব্যক্তিগত সুচিন্তিত মতামত, স্বাধীন মত প্রয়োগ করতে পারবেন। এই স্বাধীন মত প্রকাশের একটি অনন্য মাধ্যমের নাম হচ্ছে গণভোট। আর এই গণভোটের দাবি ছিল এদেশের আপামর জনসাধারণ, ইসলামপন্থী, আলেম ওলামা, পীর মাশায়েক এবং অনেক রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের প্রাণের দাবি ছিল। বাংলাদেশে পর্যন্ত 3 বার গণভোট হয়েছে, এ ব্যাপার আপনারা সকলেই অবগত। তার মানে বাংলাদেশে যে ইতিপূর্বে গণভোট হয়নি বিষয়টি এমন না। তার মানে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল, আপামর জনসাধারণ তারা যে গণভোটের দাবি করেছেন নিঃসন্দেহে এটি যুক্তিযোগ্য। তবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করার পরপরই গণভোটের একটি দাবি, গণভোটের একটি চাওয়া পাওয়া এদেশের অধিকাংশ মানুষের প্রাণের দাবি ছিল। দীর্ঘদিন পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সহ তার উপদেষ্টা ক্যাবিনেট মিলে একটি ডেট ফিক্সড করেন
13 নভেম্বর গণভোটের ব্যাপারে তিনি চূড়ান্ত বক্তব্য পেশ করবেন। সেই ধারাবাহিকতায় আজ 13 নভেম্বর তিনি গণভোটের ব্যাপারে তার সুচিন্তিত এবং তার উপদেষ্টা ক্যাবিনেট মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই আলোকে তিনি তার বক্তব্য জাতির সামনে উপস্থাপনী দিয়েছেন। তিনি বলেছেন গণভোট হবে জাতীয় নির্বাচনের দিনেই, অর্থাৎ যেদিন জাতীয় নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে। এটি হয়তো তার দূরদর্শিতা। তার উপদেষ্টা ক্যাবিনেট সহ রাজনৈতিক যত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে পরামর্শের মাধ্যমে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমার এখানে কোনো এশকাল নাই। তবে এদেশের মানুষ কি চেয়েছিল, এদেশের সর্ববৃহৎ ইসলামী জনগোষ্ঠী কি চেয়েছিল, অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী, দলের নেতারা কি চেয়েছিল, সেটা মেজারমেন্ট করে সে বিষয়টা আপনার মাথায় নেওয়া বেশি জরুরি ছিল বলে আমি মনে করছি। এরপরও আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের দেশের প্রধান। আপনার হাতে এখন যেহেতু আমাদের দেশ সুরক্ষিত আছে, আমি মনে করি আপনি ভেবেচিন্তে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেহেতু আপনি জাতীয় নির্বাচনের সাথেই গণভোটের আয়োজন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কতটুকু টেকেল দিতে পারবেন এই বিষয়টিও আপনার মাথায় নেওয়া দরকার। কারণ দীর্ঘ 17 বছরে দেশের মানুষ তাদের ভোটের স্বাধীনতা থেকে বহু দূরে সরে গিয়েছিল। কারণ স্বৈরশাসক এদেশের মানুষকে ভোটের যে অধিকার ছিল সেই অধিকার থেকে মানুষকে দূরে রেখেছিল, ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। আমি আশা করব এদেশের মানুষ যেন নির্বিঘ্নে সৎসাহস নিয়ে এবং তার পছন্দের প্রার্থীকে সিল দিয়ে ব্যালট পেপার ভাঁজ করে সে যেন তার স্বপ্নের প্রার্থীর পক্ষে রায় দিতে পারে। এই স্বাধীনতা আপনি এদেশের জনগণের ফিরিয়ে দেবেন, এরকম একটি বার্তা আপনি জাতির সামনে সুস্পষ্ট করবেন। জাতি তাকিয়ে আছে 2026-এর নির্বাচনের দিকে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু একটি নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে এ জাতির লোকেরা, এদেশের নাগরিকেরা যাদেরকে সরকার হিসাবে বেশি পছন্দ করে তারাই ক্ষমতায় যাবে, তারাই আগামী দিনে আমার ছোট্ট সোনার বাংলাদেশের নেতৃত্ব দেবে। এবং অন্যান্য দলীয় নেতাকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে করেই বিজয়ী দল, বিজয়ী দলের নেতৃবৃন্দ সকলেই মিলে স্বনির্ভর, আধুনিকায়ন, রোল মডেল, ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তবেই আমার বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস, আপনার কাছে আমার একটি দাবি, কারণ আমি এদেশের নাগরিক, আমি আপনার কাছে দাবি করতেই পারি। সে দাবিটা হচ্ছে এদেশের মানুষ যেন সৎ সাহস নিয়ে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া সে যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। কোনো স্বৈরশাসকের পেতাত্তারা আবার যেন বাংলাদেশে ভর করতে না পারে, সেদিকে আপনার কঠোর নজর দিতে হবে। এদেশের প্রশাসনকে খুব দারুণভাবে আপনাকে বোঝাতে হবে যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে। কারণ কোনোভাবেই যেন এদেশের মানুষ আপনার জন্য বদদুয়া না করে, বরং আপনার জন্য যেন দোয়া করে, সেই বিষয়টি মাথায় রাখুন। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আমরা একটি পরিচ্ছন্ন নির্বাচন দেখার জন্য অপেক্ষমান। আল্লাহ যেন আমার বাংলাদেশের উপরে রহম করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।